এই যে সুপ্রিম কোর্টে যে রায় এসসি এসটিদের নিয়ে যে রায়, সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ এইভাবে তারা বলছে যে এখন এটা দরকার ছিল যে এইভাবে একটা যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে কিছু সম্প্রদায় পিছিয়ে রয়েছে এবং যারা আজকে সংরক্ষণ নিয়ে সেই জায়গায় পৌঁছেছে তাদেরকে এখান থেকে বাদ দেওয়া দরকার রয়েছে, এরকম একটা বার্তা চলছে। তো আবার একদিকে দেখা যাচ্ছে যে বহু মানুষ এটা দাবি করছে যে এই এসসি আর এসটিদের যে সংরক্ষণে কোটার মধ্যে কোটা নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট, সেখানে বলা হচ্ছে যে বিভাজনের একটা ষড়যন্ত্র চলছে। তো এটি আপনি কিভাবে দেখছেন, সুপ্রিম কোর্টের এই রায় কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এসসি এসটিদের জন্য বা কতটা ক্ষতিকর দিক রয়েছে? সাধন বাবু। ধন্যবাদ। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে রিজার্ভেশন, এই রিজার্ভেশন সম্পর্কিত বিভিন্ন ধরনের যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা এরা লাগু করার জন্য একের পর এক তাদের কার্যকর পদক্ষেপ নিয়ে চলেছে, তো এটা তারই একটা অংশ। সুপ্রিম কোর্টের যে বিচারপতি, মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে সাংবিধানিক যে সমস্ত ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, তার নিরিখে ভারতবর্ষের ন্যায় স্থাপিত করার জন্যই ওনাদেরকে এই দায়ভার দেওয়া হয়েছে। কিন্তু আজকের দিনে বাস্তব ক্ষেত্রে ওনারা একটা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। সরাসরি বললে আরএসএস দ্বারা এরা সিলেক্টেড লোক, কলেজিয়াম সিস্টেমের মধ্য দিয়ে আরএসএস দ্বারা সিলেক্টেড লোক, তারা আজকে এই সমস্ত জায়গায় তাদের যে পূর্ব পরিকল্পনা রয়েছে সেগুলো ধাপে ধাপে লাগু করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের মধ্যে যারা একেবারে পিছনের দিকে রয়েছে তাদেরকে সামনে আনার জন্য একটা খুব ভালো কার্যকরী পদক্ষেপ সুপ্রিম কোর্টের, কিন্তু বাস্তব এটা নয়। তাদের যদি সত্যি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যারা একদম পিছনের দিকে রয়েছে তাদেরকে সামনে আনার জন্য যদি পদক্ষেপ হতো তাহলে তো খুব ভালোই হতো, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা নয়, এটা একটা ষড়যন্ত্র। সেটা একটুখানি ব্যাখ্যা করলে বিষয়টা হয়তো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের সমাজে আমরা যেটা দেখছি এই সভ্য সমাজে আজও অবধি এনটি, ভিজিএনটি, ডিএনটি বলে কিছু ভবঘুরে লোক রয়েছে, অর্থাৎ এরা সবাই ট্রাইবাল ট্রেডের মধ্যে পড়ে। আমরা যদি দেখি ট্রেনে বাসে, বিশেষ করে ট্রেন স্টেশনগুলোতে পাক মারা বাচ্চা বাচ্চা মেয়েগুলো, ছেলেগুলো আমাদের কাছে ভিক্ষা চায়, এদের কোনো রকম স্থায়ী বাসস্থান নেই। আবার এক ধরনের ভবঘুরে রয়েছে যাদেরকে হিন্দিতে খানা বদোস বলে, অর্থাৎ নিজের বাড়িখানা বা বাসখানাকে পিঠে নিয়ে ঘুরে বেড়ায়। তারা অস্থায়ী বাসস্থান অর্থাৎ তম্বু টাঙ্গিয়ে থাকে, এক জায়গায় হয়তো 2 মাস 4 মাস থাকলো, আবার সেখান থেকে ছেলে পুলে সপরিবারে অন্য জায়গায় গেল, সেখানে গিয়ে কিছুদিন থাকলো, এইরকম করে রয়েছে। তো এই ভবঘুরের জনসংখ্যাটা কম নয়, প্রায় সারা ভারতবর্ষে 10 কোটির কাছাকাছি। তো এই 10 কোটির কাছাকাছি এরা ট্রাইব বর্গের মধ্যে পড়ছে। এদেরকে যদি প্রতিনিধিত্বের জায়গায়, অর্থাৎ ওরা ওদের ভাষায় কোটা, এই কোটার জায়গায় এরা বঞ্চিত রয়েছে, এদেরকে যদি অগ্রাধিকার দেওয়া যায় তাহলে প্রথমে কি করা দরকার? প্রথমে ধরুন রিজার্ভেশনের জন্য যেখানে যেখানে রিজার্ভেশন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদেরকে পেতে হয় বা পায়, সেগুলো বাড়িতে বসে আনপড় নিরক্ষর মানুষজনরা সেই সমস্ত জায়গা যেতে পারে না। এর জন্য একটা মাপদণ্ড তাদেরকে অ্যাচিভ করতে হয়, পেরোতে হয়। তো সেই মাপদণ্ডগুলো পেরোনোর আগে এদের জন্য যদি কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, এদেরকে বঞ্চিত করারই ষড়যন্ত্র করা হবে। কেননা ধরুন এদের জন্য বিশেষ রিজার্ভেশনের সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে, কিন্তু এদের কেউ স্কুলই যায় না,
পাকমারা যাদেরকে আমরা বলি তারা তো কেউ স্কুলে যায় না। অন্যান্য ভবঘুরে যারা খানাবদোশ তারা তো স্কুলই যায় না। কিছু রয়েছে অন্যান্য ভিজিএনটি ডিএনটি, তারা অল্প স্বল্প স্থায়ীভাবে বসবাস করে, আমরা অল্প স্বল্প পড়াশোনা করে। তাহলে কলেজের ক্ষেত্রে যদি পড়াশোনার দিক থেকে তারা যদি রিজার্ভেশন নিতে যায়, তাহলে কলেজ পর্যন্ত তো তাদেরকে যেতে হবে, হায়ার সেকেন্ডারি পাস তো করতে হবে, তারপরে তো কলেজে যাবে। যে প্রাইমারি স্কুলে যায় না তাকে যদি রিজার্ভেশনের জন্য অগ্রাধিকার দেওয়া হয়, আর যারা আজকে রিজার্ভেশন গুলো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের পেয়েছে এবং এই প্রতিনিধিত্বের জায়গায় তারা স্বাবলম্বী হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হলো যে আপনাদের জন্য এগুলো রিজার্ভেশন নয়, এগুলো বিশেষ এই সম্প্রদায়ের জন্য সুরক্ষিত। তাহলে বিষয়টা কি হলো না, এদেরকে যেতে দেওয়া হলো না। আর যাদের জন্য সুরক্ষিত তারা তো স্কুলই যায়নি, তারা তো প্রাইমারি স্কুল পর্যন্ত যায়নি, তারা মাধ্যমিক পাস করেনি, হায়ার সেকেন্ডারি পাস করেনি, তাহলে তারা কলেজে যাবে কি করে? এটা গেলে একটা দিক। তারপরে অন্যান্য দিক যেগুলো রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভের জায়গা যেগুলো রয়েছে, সেগুলো তো আরো বড় মাপের কোয়ালিফাইড জায়গায় যেতে হয়, তালিম নিতে হয়, তো সেই জায়গায় তো তারা যেতেই পারবে না। অর্থাৎ একটা দিক রয়েছে যে রিজার্ভেশন যেটা রয়েছে, এই রিজার্ভেশনকে ইনডাইরেক্টলি খতম করার পরিকল্পনা। আর দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা একটা বর্গ সমূহের জন্য রিজার্ভেশন। দীর্ঘদিন ধরে ভারতবর্ষে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, অধিকার বঞ্চিত চারিদিক থেকে, রাজনৈতিক, ধার্মিক, সামাজিক, প্রশাসনিক সব দিক থেকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে সেই জায়গায় আনার জন্য এই প্রতিনিধিত্বের ব্যবস্থা অর্থাৎ রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এটা কি করা হয়েছে না, বিশেষ জাতিগত ভাবনাগুলো ঢোকানোর জন্য, এটা পিছিয়ে পড়া শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য বর্গীকরণ করার নামে যে ধরনের পরিকল্পনা এরা করেছে, বাস্তব ক্ষেত্রে এই যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে বর্গ, সেটাকে বিভাজন করার একটা পরিকল্পনা করা হয়েছে। কেন যারা পিছনের দিকে রয়েছে, যারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেনি, বেশিরভাগ মানুষ তাদের পক্ষে সওয়াল করবে যে এদেরকে তো সামনে আনা দরকার, এরা তো দীর্ঘদিন ধরে পিছনে রয়েছে। হ্যাঁ, অবশ্যই এদেরকে সামনে আনা দরকার। তাহলে কি করতে হবে, এরা যাতে কলেজ পর্যন্ত পড়তে পারে, যার জন্য পাকমারা যারা, তাদেরকে স্থায়ী বসতি এরা কি করে করতে পারে, স্থায়ীভাবে তারা তাদের বসবাস কিভাবে নির্মাণ করা যায়, তাদেরকে কিভাবে শিক্ষামুখী করা যায়, তাদেরকে সভ্যতার মূল স্রোতে কিভাবে আনা যায়, সরকারের প্রথমত এই পরিকল্পনা করা দরকার। এবং স্পেশাল ভাবে তাদেরকে সেই রকম ভাবে তৈরি করার একটা পরিকল্পনা ছাড়া তাদের জন্য এই ধরনের বিশেষ সুবিধা করে দেওয়া মানে হচ্ছে কি না, এদেরকে লাভ দিয়ে ছাদে উঠতে বলা। লাভ দিয়ে তো ছাদে ওঠা যায় না, তার জন্য সিঁড়ি চায়, ধাপে ধাপে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে হবে। এদেরকে বলছে লাভ দিয়ে ছাদে উঠিয়ে দেবো, কিভাবে সম্ভব ভাই? তো মূলত শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের মধ্যে বিভাজন এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধানোর জন্য এই পরিকল্পনা, এটা হলো তাদের মূল ষড়যন্ত্র। সর্বোপরি এরা যেটা চাইছে, আর্থিক আধারের উপর রিজার্ভেশনের নামে এরা যেটা রিজার্ভেশনকে গরিবী নির্মূলনের একটা ব্যবস্থা এটা সমাজে স্থাপিত করতে চাইছে, সেটাকে ঘুরিয়ে ফিরে আনছে। যে যারা গরিব, যাদের কিছু নেই, যারা খেতে পায় না, তাদেরকে তো সামনে আনা দরকার। গরিব কারা? এই সুপ্রিম কোর্টেরই একটা রায় রয়েছে, গরিব কারা না, স্ববর্ণের বছরে 8 লাখ টাকা পর্যন্ত রোজগার হলে তারা গরিব। 8 লাখ টাকার উপরে যতক্ষণ পর্যন্ত যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত গরিব। আবার শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, মূল নিবাসী যে সমস্ত বহু সংখ্যক লোকজন রয়েছে, তাদের যদি কোনো একটা সরকারি সুযোগ সুবিধা নিতে হয়, তাহলে সেখানে ইনকাম সার্টিফিকেট পেতে হয়। সেই ইনকাম সার্টিফিকেট যদি 2 লাখ, 2.5 লাখ বা 3 লাখের বেশি হয়, তাহলে বলবে আপনাদের তো উপার্জন অনেক বেশি, এই ফ্যাসিলিটি আপনারা পাবেন না। কেননা এটা গরিব মানুষের জন্য, অর্থাৎ দরিদ্র লোকদের জন্য, দরিদ্র সীমার নিচে যারা, দরিদ্র সীমার মধ্যে যারা, তাদের জন্য। আর সবর্ণ অর্থাৎ ব্রাহ্মণ বর্গের 8 লাখ টাকা বছরে, 8 লাখ টাকাকে যদি 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে প্রায় 60,000 প্লাস হয়তো মাসিক রোজগার। আমাদের সমাজের মানুষের মাসিক একটা পরিবারের 10,000 টাকা রোজগার নেই, তারা গরিবের মধ্যে পড়ছে না। 8 লাখ টাকা রোজগার অর্থাৎ মাসে 60,000 টাকারও বেশি যাদের রোজগার, তারা গরিব, তাদের জন্য স্পেশাল সংরক্ষণের ব্যবস্থা। ঠিক যেমন ওবিসিদের সংখ্যানুপাতিক যে প্রতিনিধিত্ব, সেটাকে তো প্রথমত খারিজ করে দেওয়া হলো যে 50% বেশি দেওয়া যাবে না। দ্বিতীয়ত 27% দেওয়ার পরও তাদের মধ্যে ক্রিমি লেয়ার লাগিয়ে দেওয়া হলো, অর্থাৎ আর্থিকভাবে যারা সক্ষম তাদেরকে সুবিধা দেওয়া হবে না।
অর্থাৎ ওবিসিদের মধ্যে যারা প্রতিনিধিত্বের জন্য যাবেন, রিজার্ভেশনের সুযোগ সুবিধার জন্য যাবেন, তাদেরকে বলে দেওয়া হবে যে ইনকাম সার্টিফিকেট শো করুন, এবং ইনকাম সার্টিফিকেটে তারা দেখিয়ে দেবেন যে এ তো উপার্জন এদের তো সচ্ছল অবস্থায় রয়েছে, যার জন্য এদেরকে দেওয়া যাবে না। যাদেরকে দেওয়া যাবে তাদের ঠিক সেই রকমই সেই জায়গায় যার মতো সামর্থ্য নেই, যেমন ডাক্তারি, আইএএস, আরো অন্যান্য যে সমস্ত হায়ার জায়গাগুলো রয়েছে, এ গ্রেডের জায়গাগুলো রয়েছে, সেখানে প্রতিনিধিত্বের জায়গাটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। ঠিক এটাই শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের উপর লাগাতে চাই, যে ক্রিমিলিয়ার এখানে লাগানো হোক, ক্রিমিলিয়ারের নাম করে এখানেও এইরকম এ গ্রেডের জায়গায় যাওয়ার মতো যাদের সামর্থ্য রয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের, তাদেরকে যেতে দেওয়া হবে না। কেন বলা হবে, যারা আর্থিকভাবে সচ্ছল বা এদের সামর্থ্য রয়েছে, যারা অনেক অনেক বেশি সুবিধা পেয়ে গেছে, যারা সুবিধা পায়নি তাদেরকে এখানে নিয়ে যেতে হবে। আর যারা সুবিধা পায়নি তাদেরকে নিয়ে যেতে হবে, তাদেরকে তাদের ওই জায়গায় নির্মাণ করার মতো কোনো পরিকল্পনা সরকারের নেই। অর্থাৎ পাক মারা, ভব ঘুরে, আরো অন্যান্য যে সমস্ত পিছনে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের সবর টবর এই সমস্ত যে মানুষজনগুলো রয়েছে, এদেরকে সামনে সারিতে আনার জন্য সরকারের কোনো পরিকল্পনাই নেই। যদি সবাইকে সামনে সারিতে আনার একটা পরিকল্পনা নেওয়ার পর যদি বলে যে ভাই যোগ্য ব্যক্তি ওই বর্গের মধ্যে রয়েছে, তারপরে এরা সুযোগ সুবিধা পাচ্ছে না কেন, তাহলে স্পেশাল তাদের জন্য ব্যবস্থা করা দরকার। প্রত্যেকেরই একটা মাপদণ্ড পার করে এই রিজার্ভেশনের সুযোগ সুবিধাগুলো নিতে হয়। তাহলে সেই মাপদণ্ড পর্যন্ত অন্তত পক্ষে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের প্রত্যেকটা জাতির বা বর্গের বা সময়ের মানুষ যাতে সেই যোগ্যতা নির্মাণ করতে পারে, নিজেদের মধ্যে সেই ধরনের একটা যোগ্যতার বিকাশ ঘটাতে পারে, তার তো একটা সুবিধা সুযোগ করে দিতে হবে। তার তো পরিকল্পনা দরকার, তার কোনো পরিকল্পনা নেই। এদেরকে লাফিয়ে ছাদে উঠিয়ে দেওয়া হবে, এটা কিছুই না। এটা শুধুমাত্র আমাদের শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং ওবিসিদেরকে যে ক্রিমিলিয়ারের নাম করে যে প্রতিবন্ধকতা লাগানো হয়েছে তা আমাদের উপর লাগানো হবে। পরবর্তী ক্ষেত্রে শিডিউল কাস্টের জন্য কিছু মানুষ বলে যে এই ধরনের তাহলে রিজার্ভেশন দরকার নেই, অর্থাৎ রিজার্ভেশন উঠিয়ে দাও। এই ধরনের রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, যেটা ওরা কোটা বলে, সেটা যাতে উঠানো যায় তার পরিকল্পনা একের পর এক এরা করে যাচ্ছে। এটা হলো